হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সবাই আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। নবম শ্রেণীর নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের এর আগের পূর্বের একটা ভিডিও আমি দিয়েছি, পার্ট 1। গল্পটা এতটা বড় তাই দুটো ভিডিওই কমপ্লিট করতে হলো, তাই আগে পার্ট 1 এসেছে আর এটাই পার্ট 2। গল্পটা আজকে আমি পুরো শেষ করে দেবো। তোমরা যারা এখন অবধি পার্ট 1 দেখোনি, আগে ওটা দেখে আসো। আমি ডেসক্রিপশানে পার্ট 1-এর লিঙ্ক দিয়ে দিয়েছি, দেন পার্ট 2টা ফলো করো। আশা করি তোমরা যদি এই দুটো ভিডিও ভালো করে স্কিপ না করে দেখে নাও, তাহলে এই গল্পটা বুঝতে কোনো অসুবিধা হবে না। সহজেই খুব ভালো করে শব্দার্থ সহ তোমরা বুঝতে পারবে। কারণ আমি যতটা সম্ভব চেষ্টা করি তোমাদের গল্পটা পড়ানোর সাথে সাথে পরীক্ষায় কী ধরনের এমসিকিউ এসিকিউ আসবে, কিভাবে আনসার করবে, সব আমি ভিডিওতে বলে দিই। তাই কোথাও স্কিপ করো না, ভালো করে মন দিয়ে দেখো। আর পার্ট 1-এর জন্য ডেসক্রিপশন চেক করো। তো আজ যারা প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখছো, নতুন যারা আছো, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও সবার আগে নোটিফিকেশান পেতে। এর আগে আমার চ্যানেলে অনেক লং ভিডিও এসেছে, ক্লাস 10, 12-এর, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নবম শ্রেণীর। তো সেগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ভিডিও, লং ভিডিও, এমসিকিউ পার্ট সিরিজ ভিডিও এসেছে, কবিতা, গল্পের, যেগুলো আমি খুব ভালো করে তোমাদের পুরো গল্পগুলো বুঝিয়ে দিয়েছি। তোমাদের কোনো কিছু নিয়ে অসুবিধা থাকলে তোমরা আমার চ্যানেল চেক আউট করতে পারো, সেখানের ভিডিওগুলো দেখে সাহায্য পেতে পারো। তো আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো। আর যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তোমাদের বন্ধু বান্ধবের সাথে এই চ্যানেলের ব্যাপারে জানাও। আর যদি এই ভিডিওটা দেখে তোমার ভালো লাগে, তাহলে তোমার বন্ধুকে অবশ্যই শেয়ার করবে। ভালো লাগলে কমেন্ট করবে, কিছু বুঝতে না পারলেও আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টের রিপ্লাই দেবো। হয় তোমাকে লিখে কমেন্টের রিপ্লাই দেবো, কিংবা আমি অন্য কোনো ভিডিওতে তোমার সেই ডাউটটা ধরে ডাউট ক্লিয়ার করে দেবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো এবার গল্পে আসা যাক। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম। আগের দিন আমরা যতটা পড়েছি তারপর থেকে শুরু করছি। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। অর্থাৎ বলছে, পত্রিকার যে কর্তৃপক্ষ, তিনি যে একটা গল্প লিখেছেন, তাতে খুশি হয়ে যে কথক আমাদের, তাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। এবার মাস্টার মশাই, যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা কিছু বুঝতে পারবে না, আগে ওই ভিডিওটা দেখে আসো, তাহলে বুঝতে পারবে। এবার আমরা বলেছিলাম কথক যে তার মাস্টার মশাইকে নিয়ে সে গল্প লিখেছিল। তো বলছে, মাস্টার মশাইয়ের কাছে তো কোনোদিনই কিছু লাভ হয়নি, এই যা 10 টাকা পেলাম এটাই আমার নগদ লাভ। তারপরে আরও অনেক দিন পার হয়ে গেল, সেই লেখার কথা ভুলে গেলুম মাস্টার মশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বলছে, তারপর আরও অনেক দিন পার হয়ে গেল, সেই গল্পের কথা আমি ভুলে গেলাম, আর মাস্টার মশাইয়ের কথাও। তার বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপন। বয়স বাড়লে অনেক সময় সমস্যা হয়, ঘুমের সমস্যা, রাতে ঘুম আসে না। ঠিক সেরকমই বলছে, জীবনে যেমন বিনিদ্র রাত্রি যাপন এসেছে, এটা একটা সমস্যা, ঘুম আসে না রাতে, সেরকম আরও অনেক সমস্যা এসে দেখা দিয়েছে। বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। কত সুন্দর করে কথক আমাদের বললেন, বর্তমানের দাবিটা এত বেশি, কারণ আমরা যে বর্তমানে রয়েছি, প্রেজেন্টে, আমাদের এত কাজ, ব্যস্ততা জীবনে, সেটাকেই বলছে, বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে, আমাদের যে পুরাতন দিনগুলো আমরা ফেলে রেখে এসেছি, ছোটবেলার যে স্মৃতিগুলো, বন্ধু বান্ধব, স্কুল, শিক্ষক শিক্ষিকা, সেই স্মৃতিগুলোর দিকে তাকাবার অবসরও পর্যন্ত মেলে না এই বর্তমানের চাপে। এমনি সময় বাংলাদেশের এক প্রান্তের একটা কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। বলছে, ঠিক যখন এই সব বর্তমানের চাপে তিনি জর্জরিত, রাতে ঘুম আসে না, যখন তিনি পুরনো স্মৃতিচারণ করার সময় নেই, নিজের জীবন নিয়ে এগিয়ে চলছে, ঠিক সেই সময়ই হঠাৎ একদিন বাংলাদেশের এক প্রান্তের কলেজ থেকে তাকে ডেকে পাঠালো। না, ওই কলেজের বার্ষিক উৎসব রয়েছে, তাকে অতিথি হিসেবে ডেকে পাঠালো, আর তাকে সেখানে গিয়ে বক্তৃতা দিতে হবে। এইসব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে। এখানকার চড়ুই পাখিও
সেখানে যেন রাজহংসের সম্মান পায়। অর্থাৎ বলছে এইসব উপলক্ষ, এই যে কেউ কলেজে ডাকে আতিথ্যের জন্য, বার্ষিক উৎসবের জন্য, বলছে বিনা পয়সায় বেড়ানো যায়। অর্থাৎ তারাই তাকে অতিথির মতো নিয়ে যাবে, তার কোনো খরচ হবে না, তাই সে বিনা পয়সায় ঘুরতে যেতে পারবে। তাছাড়া কলকাতায় থেকে কেউ যদি বাইরে বেড়াতে যায়, স্বাভাবিক তারা তাকে সেই অতিথিকে আরও মাথায় করে রাখবে, তারও আরও যত্ন আত্তি করবে। ঠিক সেটা তুলনা করেই এখানে লেখক বলছেন যে এখানকার চড়ুই পাখিও যেন রাজহংসের সম্মান পায়। কলকাতায় চড়ুই পাখি যেন বাংলাদেশের রাজহংস। মানে চড়ুই আর রাজহংস কি এক? মানে রাজহাঁস কি এক? দুটো তো সম্পূর্ণ আলাদা। তাই বলছে এখানে যে ছোটখাটো ব্যক্তি, সে ওখানে গেলেও অনেক বড় সম্মান পায়, অনেক বড় ব্যক্তিত্ব হিসেবে। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয়, আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখবাহ। বলছে কলকাতা থেকে যত দূরে দূরে আমাদের অনুষ্ঠান হয়, আমরা আতিথ্য পাই, সেখানে ততই আমরা সুখ পাই। কারণ দেখো, কলকাতার মানুষের কদর তো কলকাতার মানুষ করবে না। যত তারা দূরে যায় তত তারা বেশি আতিথ্য পায়, কদর পায়। তাই সেই ক্ষেত্রে এই লাইনটা বলেছে। আমি সুযোগটা ছাড়তে পারলাম না, গিয়ে পৌঁছাতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস। ছেলেরা তো এলোই, দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন। বললে সেখানে গিয়ে চা খাবার আতিথেয়তা চলছে, কয়েকজন ছেলে দেখা করতে এলো। দু চারজন সম্ভ্রান্ত লোক মানে বড় কয়েকজন সম্ভ্রান্ত লোক এসেও তার সাথে আলাপ আলোচনা করে গেলেন। এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলবরে আমি স্বাক্ষরের সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম। ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান, এর আগে কে ভেবেছিল সে কথা? অর্থাৎ বলছে আমি যে সবাইকে সই করে দিচ্ছিলাম অটোগ্রাফ, তার সাথে আমি কিছু বাণীও মুখে বলতে রাখলাম। এবার তিনি নিজেকে ভাবছে, বা এত লোক আমার অটোগ্রাফ নিচ্ছে, আমার সম্মান করছে, তিনি ভাবছে আমি যে এত মূল্যবান, আমি আগে জানতাম না তো। সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম। কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ড শয়ের নামে। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল। আর হলো ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জো। অর্থাৎ বলছে সবাই যখন তিনি বক্তৃতা দিতে গেলেন, তিনি বলছেন তিনি অতটা জানতেন না, তাই তিনি রবীন্দ্রনাথের থেকে 12টা উদ্ধৃতি নিয়ে নিল। রবীন্দ্রনাথ যে 12টা উদ্ধৃতি দিয়েছে সেটা নিল। আর কি করলো, কোনো অন্য একজন কবি বা লেখকের ইংরেজি কোটেশনকে বার্নার্ড শয়ের কোটেশন বলে চালিয়ে দিলেন, যে বার্নার্ড শ এটা বলেছে এভাবে। আর কেউ বুঝতেও পারলো না। শেষে দেশের তরুণদেরকে তিনি বললেন যে জাগো। তারপর তিনি টেবিলে একটা প্রকাণ্ড বাড়ি মারলেন। টেবিলের ওপর রাখা ফুলদানিটা কেঁপে উঠলো, একটুর জন্য রক্ষা পেল। তিনি এত জোরে টেবিলে বাড়ি মেরেছেন। আর তারপরই হল ফাটানো হাততালি। যারা শুনছিল দর্শক, তারা ভীষণভাবে আনন্দ পেয়েছে তার এই বক্তৃতা শুনে, আর তারা প্রচন্ড জোরে হাততালি দিল, কান বন্ধ হয়ে যাওয়ার জো, এত জোরে। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বললেন আপনি, যেমন সার গর্ভ তেমনি সুমধুর। বলছে বুড়ো প্রিন্সিপালও বুঝতে পারেননি যে তিনি ভুলভাল বক্তৃতা দিয়েছেন। তিনিও মুগ্ধ হয়ে বললেন, খুব ভালো বললে তুমি, সার গর্ভ আর তেমনি সুমধুর। আমি বিনীত হাসিতে বললাম, আজ শরীরটা তেমন ভালো নয়, তাই মনের মতো করে বলতে পারলুম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময় চোখ কপালে তুলল। শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত। আমি উদার হাসি হাসলুম, যদিও মনে মনে জানি এই একটি সবার্থসাধক বক্তৃতাই আমার সম্বল। রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই। অর্থাৎ যখন প্রিন্সিপালের সাথে কথকের কথা হচ্ছে, তখন তিনি বিনীতভাবে হেসে বললেন, আজকে আমার শরীরটা ভালো নেই, নয়তো আমি আরো ভালো বলতে পারতাম। তখন পাশে দাঁড়িয়ে থাকা কেউ একটা ছেলে মনে মনে ভাবছে, স্যারের শরীর ভালো নেই তাতেই তিনি এত ভালো বললেন। যদি শরীর ভালো থাকতো না জানি আরো কত ভালো করে বলতো। আর তখন তিনি কথক মনে মনে ভাবছেন, বন মহোৎসবই হোক, রবীন্দ্র জন্মোৎসবই হোক, আমি যেখানে যাই এই বক্তৃতাটা দিই, একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি। এমন সময় একটি ছেলে এসে খবর দিল, 1
বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। তিনি এত ভালো বক্তৃতা দিয়েছে, সবাই প্রশংসা করছে। মনের স্মৃতিতে তিনি চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিল, চা খাচ্ছিল। তখন একটা ছেলে এসে তাকে বললে এক বুড়ো ভদ্রলোক নাকি তার সাথে দেখা করতে চান। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না, বাইরের মাঠে দাঁড়িয়ে আছেন। প্রিন্সিপাল যথারীতি শুনে বলল যে তাকে নিয়ে আসো, কিন্তু বুড়ো লোকটি নাকি ভেতরে আসতে চাইছেন না, তিনি মাঠে দাঁড়িয়ে আছেন। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন। এ অভিজ্ঞতা আগেও হয়েছে, সুতরাং দাক্ষিণ্যে পুলকিত চিত্তে আমি বললাম, আচ্ছা চলো আমি যাচ্ছি। তিনি বলছে, আগেও এরকম হয়েছে, আমি বক্তৃতা দিয়েছি, কারোর ভালো লেগেছে, আমাকে ডেকে পাঠিয়েছে, এটা একই রকম ব্যাপার। তাই তিনি বললো, চলো আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। হলের বাইরে ছোট একটা মাঠ, তরল অন্ধকারে ঢাকা। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথম ভালো করে কিছু দেখতে পেলাম না। তারপর চোখে পড়ল মানুষটিকে, কুঁজো লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলি চিকমিক করছে। ডাকলেন, সুকুমার। এবার আমি জানতে পারলাম কথকের নাম সুকুমার। তিনি হল থেকে বেরিয়ে এলেন। মাঠে তরল অন্ধকার, মানে সবে সন্ধ্যার আলো নেমেছে, অন্ধকার ঢেকে গেছে, কিছু ভালো করে দেখা যাচ্ছে না। তখনই একটা চেহারা বেরিয়ে এলো, যার চেহারার বিবরণও কথক দিচ্ছেন। তিনি কুঁজো হয়ে গেছেন, কিন্তু লম্বা চেহারা, মাথার চুলগুলো সাদা চিকমিক করছে। আর তিনি কথককে ডাকলেন সুকুমার বলে। আমি চমকে উঠলুম, এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে? সেটা যেমন আশ্চর্য, তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর। তিনি বলছেন, এখানে যে কেউ আমার নাম ধরে ডাকতে পারবে, এটা তো অবাস্তব বিষয়, কে আমাকে নাম ধরে ডাকবে? তার থেকেও অবাস্তব এই গলার স্বরটা তিনি চেনেন। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দেয়। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভেতর দিয়ে গেল। তিনি মনে করছেন যে এই গলাটা তো তিনি চেনেন। সেই স্মৃতি পুনরাবৃত করতে করতে একটা ভয়ের মৃদু শিহরণ তার সারা শরীর দিয়ে বয়ে গেল। আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি, মানে যে বুড়ো ভদ্রলোক দেখা করতে এসছেন তিনি বললেন। চিনেছি। ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। এই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। জানি এখনই একটা ভয়ঙ্কর চড় আমার পিঠের উপর নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরাকুঠিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। তার মনে পড়েছে এটা আর কেউ না, তার ছোটবেলায় স্কুলের সেই অঙ্কের মাস্টার মশাই। ভাবছে এই হয়তো তিনি তার পিঠে এক প্রকাণ্ড চড় বসাবে। তার মনের চোরাকুটিতে এখনো সেই ভয়ের কঙ্কাল লুকিয়েও আছে। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মাস্টার মশাই আপনি, মানে হচ্ছে কথক সেই বুড়ো ভদ্রলোককে প্রণাম করল। মাস্টার মশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুজেছি, বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছো সুকুমার, খুব খুশি হয়েছি। তিনি বলছে, আমি রিটায়ার করার পর এখানেই এসে থাকি, বাড়ি দিয়ে বেরোই না, কিন্তু তুমি বক্তৃতা করবে বলে আমি এসেছি। আর তার বক্তৃতা যে তার ভালো লেগেছে তাও জানালেন। কিন্তু আমি খুশি হতে পারলাম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই, বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝক করতো চোখ। আজ আমার বক্তৃতার ফাঁপা মানুষ দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি, তাহলে সেটা আমার কৃতিত্ব নয়, ওর মনেরও বয়স বেড়েছে বলে। অর্থাৎ বলছেন তার শিক্ষকের বয়স অনেক বেড়েছে। তার ক্ষুরোধর মাথা, বুদ্ধি তীক্ষ্ণ, বিজ্ঞানের ছাত্র। বলছে আজ যদি আমি আমার ফাঁপা আর ভুলভাল বক্তৃতা দিয়ে তাকেও ভুলিয়ে দিতে পারি, তাহলে সেটা কথকের কোনো কৃতিত্ব নয়, সেটা হচ্ছে তার মাস্টারমশাইয়ের বয়স বেড়েছে, মনেরও বয়স বেড়েছে। অপরাধীদের মতো চাইলাম, না স্যার আপনার সামনে মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না। তিনি বলতে গেলেন যে না স্যার আপনার সামনে, তখন মাস্টারমশাই তাকে আটকে কিছু বলতে দিলেন না। তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতছিন্ন এক জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এইটি এনে আমাকে দেখালে, পরে আনন্দে আমার চোখে জল এলো। কত কাল হয়ে গেল, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা আমি দেখাই, বলে দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। অর্থাৎ তিনি কথা বলতে বলতে গর্বের সহিত তার পকেট দিয়ে একটা ছোট জীর্ণ পত্রিকা, ছেঁড়া বেড়া একটা জীর্ণ, মানে একটা ছেঁড়া একটা পত্রিকা বের করলেন। আর তিনি বললেন যে তার ছেলে তাকে এই পত্রিকাটা এনে দিয়েছে। পড়ে তার চোখ দিয়ে জল চলে এসেছিল। আর তিনি গর্বের সহিত সবাইকে দেখায়, দেখো আমার ছাত্র আমাকে নিয়ে গল্প লিখেছে,
আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল। লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করলো। একটা কিছু বলতে চেষ্টা করলাম, কিন্তু মুখে কথা ফুটলো না। কারণ কথক জানে যে সে অনেক বাড়িয়েও লিখেছে গল্পে, তাই সে আত্মগ্লানিতে মাটিতে মিশে যেতে চাইল, কিন্তু তিনি কিছু বলতে চেয়েও কিছু বলতে পারল না। মাস্টার মশাইয়ের গলা ধরে এসেছিল। একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে থাকে। দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন, তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি, শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যিই তো, অন্যায় যদি করেই থাকে, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। বলছেন, আমি সবসময় পত্রিকাটা আমার কাছে রাখি। অনেকে আমাকে কথা শোনানো সুরে বলে, আপনি যেমন ওদেরকে মারতেন ঠিক তেমন আপনাকে কথা শুনিয়েছে। তার উত্তরে মাস্টারমশাই বলেন, না, ওরা বড় হয়েছে, আমি ভুল করলে সেটা শুধরেও দেবে, আর আমি ওদেরকে আমার সন্তানের চোখে দেখি, আমি তো ওদের মারতেই পারি। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলুম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো, এখন আর বলতে পারলে না। আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিল। দেখলুম মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। বলছে যে মাস্টারমশাই তাকে বলছে, আমি ভেবেছিলাম তোমাকে একটা চিঠি লিখবো, কিন্তু তুমি বড় হয়ে গেছো, আর লেখার সাহস হলো না। অন্ধকারের মধ্যেই সুকুমার দেখলো মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল ঝরে পড়ছে। মনে হলো স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। তার মনে হলো স্নেহ, মায়া, মমতা আর ক্ষমার এক মহা সমুদ্রে তিনি এসে দাঁড়িয়েছেন। সেই স্নেহ কোটি মণিমাণিক্যে দিয়ে যার পরিমাপ হয় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি। বলছে, এমনই স্নেহ যার দাম কোটি মণিমাণিক্যের থেকে বেশি, এমন মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের থেকে বেশি। সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। কুবেরের ভাণ্ডার, জানি কুবেরের ভাণ্ডার আমরা কি, যাতে অনেক সোনা গয়না ঐশ্বর্য থাকে। বলছে সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারের থেকেও অনেক বড়। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলুম। এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো। তিনি বলছেন, সেই গল্পটা লিখে তো তিনি 10 টাকা নগদ লাভ করেছিলেন। বলছে, আমি এই সব স্নেহ, মায়া, মমতাকে 10 টাকায় বিক্রি করে দিয়েছি। এই অপরাধ আমি কিভাবে বইব সারা জীবন, আর এই লজ্জাই বা আমি কি করে রাখবো। তিনি যে গল্পটা লিখেছিলেন, এখন তিনি আফসোস করছেন। হয়তো তিনি টাকা না নিতে পারতেন, কিংবা এতটা বাড়িয়ে নাও লিখতে পারতেন। সেই অপরাধ বোধেই তিনি এখন বিঁধছেন। আশা করি গল্পটা তোমরা বুঝতে পেরেছো। কোথাও কোনো প্রশ্ন থাকলে মনে আমাকে কমেন্টে লিখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমার যে বন্ধুদের এটা নিয়ে অসুবিধা আছে তাদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, নেক্সট পার্ট নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, বাই।